লাভ বাই দ্য ভিলেন লেখিকা লিজা মনি পর্ব ৬৫-র স্পেশাল পর্ব। এক নিবিড় অরণ্যের কোল ঘেঁষে অতলান্ত জলরাশির বুকে জেগে থাকা এই নির্জন দ্বীপ প্রকৃতির রুক্ষতা আর মানুষের তৈরি কৃত্রিম শৃঙ্খলার এক অদ্ভুত সংমিশ্রণ। এই দ্বীপটি চারিদিকে গহীন অরণ্য, যার অন্ধকার শাখা প্রশাখা সেই অরণ্যের প্রান্ত ঘেঁষে উন্মুক্ত আকাশের নিচে সজ্জিত হয়েছে এক অভিজাতমণ্ডিত বিবাহ আসর। চারিদিকে সারিবদ্ধভাবে সাজানো হয়েছে ধবধবে সাদা লিলি এবং পাশিফ্লোরা ফুল, যে কেউ দেখলেই চোখ ধাঁধিয়ে যাবে। এই নির্জন আইল্যান্ডকে বেছে নেওয়ার পেছনে একটাই প্রধান কারণ, নিরাপত্তা নয় বরং অজেয়তা। বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এই স্থানটি গ্যাংস্টার বসের পার্সোনাল ডোমেইন। এখানে অনুপ্রবেশ মানে নিশ্চিত মৃত্যু। দ্বীপের চারপাশে সারিবদ্ধভাবে মোতায়েন হাজার দেহরক্ষী। তারা কালো পোশাকে আবৃত, কানে ইয়ারপিস লাগানো, নিঃশব্দ তীক্ষ্ণ দৃষ্টিতে চারিদিক স্ক্যান করছে। তাদের চোখে কোনো আবেগ নেই, বর্বরতার হিংস্রতার প্রতীক তারা। চোখে আছে শুধু আদেশ পালনের যান্ত্রিক নিষ্ঠুরতা। তাদের এই চারপাশে আছে প্রশিক্ষিত জংলি পশু, ছেড়ে দেওয়া হয়েছে নেকড়ে, হায়না আর অচেনা হিংস্র প্রাণী, যাদের উপস্থিতি এবং গর্জনকে ডিঙিয়ে মিনারের প্রবেশদ্বারে ঢোকা অসম্ভব। রাতের অন্ধকার ধীরে ধীরে কমে আসছে। সূর্যোদয় হয়েছে অনেকক্ষণ আগেই। সবার পরনে আজ সাদা কাপড়। নিক ডিভানে বসে আছে, তার সামনে একটা বড় সাইজের ল্যাপটপ। দৃষ্টিটা ল্যাপটপের দিকে, যেখানে তার অবর্তমানে অ্যানির সকল কাজকর্ম ক্যামেরাবন্দি হয়ে আছে। অ্যানির পাগলামো, একা একা কথা বলা, চিৎকার করে কাঁদা, এক দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করা, প্রতিটি ঘটনা সূক্ষ্মভাবে পরখ করছে। এক জায়গায় প্রায় 7 ঘন্টা ধরে বসে নিক। সময় কোন দিক দিয়ে যাচ্ছে গ্যাংস্টার বসের খেয়াল নেই। সে বাম হাতে পরপর সিগারেট টানছে, অন্য হাতে ওয়াইনের গ্লাস ধরে রাখা। দৃষ্টি সম্পূর্ণ মনিটরের দিকে। অন্য সব প্রেমিক পুরুষ হলে প্রেমিকার এমন বিধ্বস্ত অবস্থা দেখে হয়তো কিছুটা কষ্ট পেত, মায়া কাজ করত, কিন্তু নিকের ঠোঁটের কোণে ছিল তৃপ্তি আর রহস্যের হাসি। নিক ল্যাপটপ অফ করে উঠে দাঁড়ায়, চুলগুলো ঠিক করে ঠোঁট কামড়ে ধরে বলে, মাই ফাকিং বেবি গার্ল, এতটা উন্মাদ বেপরোয়া হবে জানলে অনেক আগে দূরত্ব বাড়িয়ে দিতাম। বলেছিলাম না আমার প্রতি এমনভাবে আসক্ত হবে যে আমার অনুপস্থিতিতে আমার থেকে বড় সাইকোতে পরিণত হবে। আই নেভার এক্সপেক্টেড মাই ওয়ার্ড টু কাম ট্রু সো কুইকলি। আর কিছুদিন চোখের আড়ালে থাকলে তো তোমাকে খুঁজেই পেতাম না। ডিড ইউ অলসো ফল ইন টু অল দিস ফাকিং অ্যাডিকশন? নিক কথাগুলো বিড়বিড় করে ওয়াশরুমে ঢুকে পড়ে। প্রায় 40 মিনিট ব্যয় করে ফ্রেশ হয়ে বের হয়। প্রশস্ত বুক আর কাঁধ বেয়ে গড়িয়ে পড়া প্রতিটি স্বচ্ছ জলকণা যেন ফর্সা ত্বকের উপর হীরের কুচির মতো জ্বলছে। ত্বকের মসৃণতার সাথে বুকের ঘন রোমরাজির যে বৈপরীত্য, তা তাকে এক আদিম পুরুষ হলে আভিজাত্য দান করেছে। প্রতিটি পেশির খাঁজে আটকে থাকা পানি চুইয়ে পড়ছে মেঝেতে। ভেজা শরীরে হাতে খোদাই করা ড্রাগনটা যেন প্রাণ ফিরে পেয়েছে। পানির নিচে নীলচে কালো কালিতে আঁকা আঁশগুলো চকচক করছে। পিঠের বিস্তৃত সাপগুলো পেশির প্রতিটি সঞ্চালনের সাথে সাথে কিলবিল করে উঠছে। নিক টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে আয়নার দিকে তাকায়। আয়নার মধ্যে এক নারীর বিস্ময়কর নীরব দৃষ্টি চিকচিক করছে। নিক আয়নার দিকে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টি রেখে বলে, একজন জানোয়ারকে এভাবে দেখা বাজে দেখায়। বেবি গার্ল, এমনিতে অস্বাস্থ্যকর আসক্তিতে পরিণত হয়েছো। এভাবে তাকিয়ে থাকলে এর থেকেও বেশি কিছু হয়ে যেতে পারো। তবুও যদি দেখার ইচ্ছে হয় তবে আমি টাওয়াল ছাড়াই আসতে রাজি। অ্যানির চোখ দুইটা বন্ধ হয়ে যায়, লজ্জায় আবারও ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে পড়ে। নিক ঠোঁট কামড়ে হেসে অ্যানির পাশে এসে দাঁড়ায়, গম্ভীর গলায় বলে, উঠে পড়ো দ্রুত, স্বামীর বাড়িতে এত দেরি করে ঘুমানো উচিত নয়। স্বামী শব্দটা অ্যানির কানে ঝংকার তোলে। যতবার এই শব্দটা সে শ্রবণ করে, ঠিক ততবার সে অদ্ভুত অনুভূতির সাথে পরিচিত হয়। অস্বাভাবিকভাবে কেঁপে ওঠে তার নারীসত্তা। অ্যানি আস্তে করে ব্ল্যাঙ্কেট সরিয়ে হেডবোর্ডে হেলান দিয়ে বসে। মিনমিনে সুরে বলে, কখন আপনাকে দেখছিলাম, একদম মিথ্যে বলবেন না। নিক টাওয়াল ডিভানের উপর ছুঁড়ে ফেলে দিয়ে বলে, গ্যাংস্টার বস নিক জেব্রান কখনো মিথ্যে বলে না বেবি গার্ল। তার চোখ কান সবসময় সজাগ থাকে। ডানে বামে উপরে নিচে যেদিকে লোকে তাকিয়ে থাকবে সেটা খুব সহজে অনুভব করতে পারে। আর অনুভব করাটা যদি হয় তোমার অস্তিত্ব নিয়ে, তবে সেটা 1000 মাইল দূরত্বে থেকে অনুভব করতে পারবো। অ্যানি ভ্রু কুঁচকালো, নিজের কথায় নিজে ফেঁসে গিয়ে এদিক সেদিক তাকায়। হঠাৎ করে মনে হয় আজ অধিরাজ আর তানভীর পার্টি। মনটা খুশিতে ভরে ওঠে। যদিও সে তানভীকে চেনে না তেমন, তবে অধিরাজকে খুব ভালো করেই চেনে। কিছু একটা মনে হতেই মনটা বিষিয়ে ওঠে। এত খুশি হয়ে লাভ কি? সে তো পার্টিতে যেতে পারবে না, যেখানে এই লোক একজন পুরুষের সামনে যেতে দেয় না।
সেখানে তো অনেক পুরুষ থাকবে, এখন তো পরিস্থিতিও আলাদা, অসুস্থতা প্রেগনেন্সি নিয়ে যাওয়াটা কষ্টকর। কিন্তু অ্যানি তবুও যেতে চাচ্ছে, যেখানে এমন ছন্নছাড়া পুরুষটাকে সামলাচ্ছে, সেখানে সামান্য কষ্ট করে পার্টিতে অংশ নিতে পারবে। অ্যানি মাথা নিচু করে মন খারাপ করে ভাবনায় ডুবে আছে, কানের কাছে ভেসে আসে আবারও পুরুষালী কণ্ঠস্বর। সমস্যা কি, এভাবে মুখ ভার করে বসে আছো কেন? প্রতিদিনের মতো ফ্রুটসগুলো শেষ করো, কুইক। অ্যানি মাথা তুলে পাশে তাকায়, প্রতিদিনের মতো অনেক ফ্রুটস কেটে রাখা হয়েছে। এই 1 মাস ধরে এইসব খেতে খেতে তার মুখ তেতো হয়ে উঠেছে যেন। একটা মানুষ একটানা কত খেতে পারবে একই জিনিস? তবুও নিকের ভয়ে একটা আপেলের কুচি মুখে দিতে যাবে, তার আগে নিকে ধমকে থেমে যায়। ফ্রেশ হবে কে? অ্যানির মস্তিষ্ক সজাগ হয়, ফ্রেশ না হয়ে খাওয়া শুরু করে দিচ্ছিল। ভাবতেই শরীর ঘিন ঘিন করে ওঠে। অ্যানি বিনা বাক্যে বিছানা থেকে নেমে দাঁড়াতে নিক পাজা কোলে তুলে নেয়। অ্যানি একটুর জন্য অবাক হয় না, কারণ প্রতিদিনই এমন কোলে ওঠার অভ্যাস হয়ে গিয়েছে তার। নিক বেসিনের সামনে অ্যানিকে দাঁড় করিয়ে দেয়, 5 মিনিটের ভেতরে ফ্রেশ করে আবারও বিছানায় বসিয়ে দেয়, আদেশ করে বলে, 10 মিনিটের মধ্যে খাওয়া শেষ করবে। অ্যানি এক পলক পেয়ালার দিকে তাকায়, তো আরেকবার নিকের দিকে সামান্য হেসে বলে, আজ না খেলে হবে না? নিকের জল শক্ত হয়ে আসে, দাঁত পিষে বলে, যদি একটা ফ্রুটসও বাকি থাকে তবে ট্রাস্ট মি ব্লাড রোজ সোজা সমুদ্রে ভাসিয়ে দিয়ে আসবো। হাতে আর মাত্র 2 মাস সময় আছে, এমনকি তার থেকেও কম হতে পারে। কি মনে হয় এই দুর্বলতা নিয়ে পারবে বাচ্চা জন্ম দিতে? তার থেকেও বড় কথা, এই দুর্বল শরীর নিয়ে আমাকে সামলাবে কিভাবে? এখন শান্ত আছি তার মানে এইটা না যে আমি একদম জেন্টাল। তোমার শারীরিক অসুস্থতার কথা ভেবে দূরে আছি, কিন্তু ভেবো না আজীবনের জন্য ছাড় দিয়ে ফেলেছি। আমি সেই ছন্নছাড়া পাষাণ গ্যাংস্টার বস এই আছি, যাকে সামলাতে তোমার হিমশিম খেতে হয়। এমনিতেই তো বাচ্চা মানুষ, তার উপরে আবার আরেক বাচ্চা নিয়ে ঘুরছো। পরিস্থিতির কথা ভেবে ছাড় দিয়েছি, কিন্তু ছেড়ে দেইনি। অ্যানি থতমত মুখে তাকায় নিকের দিকে, এমন ঠান্ডা আর ভয়ানক হুমকি কিভাবে দিয়ে দিল লোকটা? 5 মাসে একদম কঙ্কাল হয়ে গিয়েছিল, এখন এই 1 মাসে যথেষ্ট স্বাস্থ্য হয়েছে তার। অ্যানি রাগে জেদে পুরো পেয়ালা নিয়ে বসে, নিকের দিকে তাকিয়ে একটা একটা করে মুখের ভেতর ঢুকাতে থাকে। অ্যানির এমন জেদ দেখে নিক ঠোঁট কামড়ে ধরে নিজের। কোনো বাক্য ব্যয় না করে কাবার্ডের দিকে এগিয়ে যায়, কালো ব্লেজার আর শার্ট নিয়ে ট্রায়াল রুমে ঢুকে পড়ে। বের হয়ে আসে প্রায় 10 মিনিট পর। নিক বের হয়ে প্রথম অ্যানির দিকে তাকায়, পেয়ালা খালি দেখে ঠোঁট বাঁকিয়ে হাসে। নিককে এমন কালো কাপড়ে আবৃত দেখে অ্যানি অবাক হয়ে বলে, আপনি ব্ল্যাক পরেছেন কেন? নিক ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়, হাতে ঘড়ি লাগাতে লাগাতে গম্ভীর কণ্ঠে বলে, হ্যাভ ইউ এভার সিন মি ইন এনি কালার আদার দ্যান ব্ল্যাক? অ্যানি ঠোঁট উল্টিয়ে বলে, অন্যদিন আর আজ তো এক নয়, আজ অন্তত সবার সাথে ম্যাচিং করে হোয়াইট পরুন। নিক চুলে হাত বোলালো, নিজের ঘাড়ে আঙুল দিয়ে স্পর্শ করে বলে, তোমার কি মনে হয় নিক জেব্রান এই সব দুই একটা ফাকিং অনুষ্ঠানে নিজের কালার পরিবর্তন করবে? আমি অন্ধকার, যার উপরে বাহিরে সব কালো, আর কালো ছাড়া আমার জীবনে কোনো রং নেই। যেদিন এই অন্ধকার দুনিয়ায় পা রেখেছি, ঠিক সেদিন থেকে কালো ছাড়া জীবনে কিছু পড়িনি, আর এখন পড়বো ভাবলে মাথা থেকে সরিয়ে ফেলো। আমি আছি আপনার জীবনে, আর কোন রং প্রয়োজন? নিক শীতল দৃষ্টিতে তাকায়, অ্যানি শুকনো ঢোক গেলে। এতটা ঠান্ডা আর শীতল দৃষ্টিতে ওনার নয়। অ্যানি চোখের পাতা নাড়ায়, কোনো রকম তর্ক করতে ইচ্ছা করছে না তার। এই মুহূর্তে নিককে খুশি করতে পারলেই সে বাইরে যেতে পারবে, বিয়েটা অংশ নিতে পারবে। অ্যানি ভেবেছিল নিক কিছু একটা বলবে, কিন্তু আশ্চর্যের বিষয়, নিক একটা শব্দ উচ্চারণ করলো না। তাকে বেরিয়ে যেতে দেখে অ্যানি খুব শান্ত গলায় বলে, নিক শোনো আমার কথা, আমাকে একা রেখে চলে যাবে? নিকের পা থেমে যায়, অ্যানির মুখে তুমি উচ্চারণ শুনে গ্যাংস্টার বসের হাত মুষ্টিবদ্ধ হয়ে ওঠে। এই প্রথম অ্যানির মুখে নিজের নামের সাথে তুমি শুনে কেমন যেন আপন লাগছে, এতটা আপন যে মৃত্যুর আগে পর্যন্ত আলাদা হওয়ার ইয়াত্তা নেই। কি সাধারণ একটা উচ্চারণ, অথচ গ্যাংস্টার বসের শক্ত দেহটাকে কম্পিত করে ফেলেছে। নিক ঘাড় ঘুরিয়ে অ্যানির নীল চোখে দৃষ্টি রাখে, এলোমেলো সোনালি চুল, ফোলা ফোলা গাল। এই রূপের সংজ্ঞা কি নিকের জানা নেই? তবে সামনে বসে থাকা মেয়েটা তাকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে এই মুহূর্তে। কণ্ঠে খাদ নামিয়ে বলে, রিপিট দ্য সেন্টেন্স এগেইন, আবার বলো ফার্স্ট। অ্যানি পিটপিট করে তাকায়, অবুঝের মতো করে বলে, কোন বাক্য? নিক ধৈর্য হারিয়ে ফেলছে, ঠোঁট ভিজিয়ে ঘন ঘন নিঃশ্বাস টেনে বলে, একটু আগে কি বলছিলে, আবার বলো সেটা। অ্যানি অবুঝের মতো করে ঠোঁট উল্টায়, কি বলছিলাম? অ্যানির এমন হেয়ালিতে নিকের ক্রোধ বৃদ্ধি পায়, সামনে এগিয়ে এসে গর্জে ওঠে, শুয়োরের বাচ্চা, কি বলছিলি বল, রিপিট কর আবার সেই বাক্য। অ্যানি আতঙ্কে জমে যায়, মজা করতে গিয়ে ঘুমন্ত সিংহকে জাগিয়ে দিল না তো?
কোনো রকমে থতমত খেয়ে বলে, শান্ত হও, এতটা রেগে গেলে কিভাবে সামলাবো বলো তো। নিক চোখ বন্ধ করে নিঃশ্বাস টানে কেমন উন্মাদের মতো, অ্যানির কপালে ঠোঁটে চুমু খায়, গলায় মুখ গুজে দিয়ে ঘন ঘন নিঃশ্বাস টেনে বলে, আবার বলো বেবি গার্ল, অশান্ত মনকে শান্ত করো। অ্যানি কম্পমান সুরে বলে, আপনি সোজা হয়ে বসুন, এমন করছেন কেন। নিক কামড়ে দেয় অ্যানির গলার উপরে ছোট্ট তিলটাকে, রাগ মিশিয়ে বলে, আপনি নয়, তুমি বলতে বলেছি তোমাকে। অ্যানি ব্যথায় চোখ খিচে ফেলে, অস্ফুট আওয়াজে বলে, তুমি। আবার অ্যানি নিকের গলায় হাত রেখে কানে ফিসফিস করে বলে, তোমাকে ছাড়া আমি সম্পূর্ণ তুমিহীন, আমি মৃতপ্রায়। নিক ঠোঁট কামড়ে ধরে হাসলো। অ্যানির এলোমেলো চুলগুলো সরিয়ে দিয়ে মাতাল গলায় বলে, এই মুহূর্তে কতটা কন্ট্রোললেস হয়ে আছি যদি একবার অনুমান করতে পারতে, তবে লজ্জায় মিশে যেতে বেবি গার্ল। ভাগ্য ভালো আমার সন্তান তোমার গর্ভে, নয়তো এই মুহূর্তে মারাত্মক কিছু একটা ঘটে যেত। অ্যানি লজ্জা ভুলে গিয়ে অবাক হয়ে বলে, আপনার সন্তান সন্তান মেনে নিয়েছেন, কাছে টেনে নিবেন। অ্যানি ইচ্ছে করে প্রশ্নটা করেছে। নিকের চোখ মুখ গম্ভীর হয়ে ওঠে। মুহূর্তে এমন পরিবর্তন দেখে অ্যানি তপ্ত শ্বাস ফেলে। গিরগিটিও এত দ্রুত রং বদলায় না। নিক কঠিন গলায় আদেশ দিয়ে বলে, ঘুমিয়ে পড়ো, একটু পর ফিরে আসছি আমি। অ্যানি নিকের হাত ধরে মিনমিন গলায় বলে, আমিও যাব আপনার সাথে। নিকের ভ্রু কুঁচকে আসে। কোথায় যাবে তুমি? অধিরাজ ভাইয়ার বিয়েতে। নিকের চোয়াল শক্ত হয়ে আসে। অ্যানির হাত ছাড়িয়ে দাঁত পিষে বলে, কমন সেন্স কেমন তোমার, এই অসুস্থ অবস্থায় তোমাকে নিয়ে লোকের ভিড়ে নিয়ে যাব। অ্যানি নিকের দুই হাত ধরে বাচ্চাদের মতো করে ঠোঁট উল্টায়। এত ভালোবেসে তুমি করে ডাকলাম, আর সামান্য আবদার পূরণ করতে পারছেন না। আপনি তো বলেন যা চাইবো তাই পদতলে এনে দিবেন। আমি তো আর পরপুরুষের সাথে যেতে চাচ্ছি না, আপনার সাথে যাব। আপনার পেছন পেছন থাকবো, ওদের আনন্দের মুহূর্তে সাক্ষী হতে চাই জাস্ট। প্লিজ নিয়ে চলুন না। অ্যানি কেমন আবেগী হয়ে ওঠে, কিন্তু এই আবেগ নিকের হৃদয় ছুঁতে পারে না। বিরক্ত হয়ে বলে, আর কত জ্বালাবে আমাকে, এমনিতেই তো জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছ। সাদা গাউন রাখা আছে ট্রায়াল রুমে, 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আসবে। ভুলেও মুখের মধ্যে কিছুর আস্তরণ লাগাবে না। অ্যানির কান দুইটা যেন তবদা লেগে যায়, এমন আশ্চর্যজনক অবিশ্বাসী কথায় সে আহাম্মকের মতো তাকিয়ে থাকে নিকের দিকে। নিকের কথাগুলো অ্যানির কানে পৌঁছানোর পর তার শরীরের প্রতিটি স্নায়ু একসাথে বিদ্রোহ করে বসে। বুকের ভেতরটা ধক করে উঠল, মনে হচ্ছে হৃৎপিণ্ডের স্পন্দন একদম থেমে গেছে। এক অসহ্য ভালো লাগা তার ফুসফুস চেপে ধরল। শ্বাস নেওয়ার মতো বাতাসটুকু এই ঘর থেকে যেন উধাও হয়ে গেছে। অ্যানিকে এমন মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে নিক ঘড়ির দিকে তাকিয়ে বলে, 5 মিনিট শেষ হয়ে গেলে আমি চলে যাব। এভাবে তাকিয়ে থাকবে নাকি রেডি হয়ে আসবে? অ্যানি খুশিতে পারছে না নিককে জড়িয়ে ধরতে। প্রথমবারের মতো গ্যাংস্টার বস তাকে বাইরে নিয়ে যাচ্ছে। যে লোক সামান্য বাতাসকে নিজেও জেলাসিতে ফেটে পড়ে, সে একটা বিয়ের পার্টিতে নিয়ে যাচ্ছে। অ্যানির বিশ্বাস হচ্ছে না কিছু। কেমন যেন সবকিছু স্বপ্নের মতো লাগছে। অতিরিক্ত খুশিতে কিছু বলতে পারছে না সে। বিছানা থেকে নেমে দ্রুত ওয়াশরুমের দিকে দৌড় দেয়। অ্যানির এমন দৌড় দেখে নিক কিছুক্ষণের মতো আঁতকে ওঠে। অ্যানি কোনো রকম গাউন হিজাব পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। মাথায় একটা সাদা হিজাব। নিক ঠোঁট কামড়ে ধরে তাকিয়ে থাকে। নিঃশ্বাস থমকে যায় তার। গাউনটি ছিল ধবধবে সাদা। মনে হচ্ছে ভোরের কুয়াশায় মোড়া কোনো স্বপ্ন। এর উপরিভাগ ছিল সূক্ষ্ম লিনেন আর নেটের কারুকাজে ঠাসা, যেখানে রূপলি সুতোর ছোট ছোট ফুলগুলো তারার মতো জ্বলজ্বল করছিল। কোমরের নিচ থেকে গাউনটি এক বিশাল ঘের নিয়ে মেঝের উপর ছড়িয়ে পড়েছে। হাতে মুক্তার কারুকাজ করা নিকের অন্ধকারে ছায়ার পাশে অ্যানি যেন এক পশলা উজ্জ্বল রৌদ্র। বর্তমানটা ছিল এক হৃদয়হীন দানবের সামনে তার ব্যক্তিগত নারীর এক অভূতপূর্ব মুহূর্ত। অ্যানি যেন সাদা মেঘের ভেলায় চড়ে নিকের পাথরের হৃদয়ে প্রেমের বৃষ্টি নামাতে এসেছে। অ্যানি নিকের কাছে এসে হাসি দিয়ে বলে, কবে এনেছেন এইটা, কখনো দেখিনি তো। নিক চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস ফেলে। এসির মধ্যে দাঁড়িয়ে থেকেও ঘেমে যাচ্ছে। অ্যানির দিকে না তাকিয়ে বলে, একটু দাঁড়াও, আমি আসছি। কথাটা বলে আর দাঁড়ালো না, সোজা বারান্দার ভেতরে চলে যায়। নিক চুল খামচে ধরে নিজের, ঘন ঘন শ্বাস ফেলে ইঞ্জেকশনটা নিজের হাতে নরম মাংসে পুশ করে দেয়। নিক হাতের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে ধরে আবারও ভেতরে চলে যায়। নিককে আসতে দেখে অ্যানি ঘাবড়ে গিয়ে বলে, আপনাকে কেমন যেন অসুস্থ লাগছে, শরীর খারাপ লাগছে। নিক অ্যানির হাতে ধরে বলে, বুকের ভেতরে ছুরি ঢুকে জিজ্ঞাসা করছো ব্যথা পেয়েছি কিনা। অ্যানি নিকের সাথে পা মিলিয়ে এগিয়ে যাচ্ছে, অবাক হয়ে বলে, আমি কখন ছুরি ঢুকালাম?
নিক কোনো উত্তর দিল না। মেইন করিডোর পেরিয়ে বাহিরের আঙিনায় প্রবেশ করে। অনেক মাস পরে বাহিরের জগতে এসে অ্যানির শরীর শিরশির করে ওঠে। চোখ বন্ধ করে মিষ্টি বাতাস গ্রহণ করে। ইস, কতদিন পর সে দুনিয়ার আলো দেখতে পাচ্ছে। সামনে তাকাতে অ্যানির চোখ ছানা পড়া হয়ে ওঠে। এত সুন্দর করে সাজিয়েছে, যেন কোনো রূপকথার জগতে চলে এসেছে সে। চারপাশে সাদা ফুল থেকে শুরু করে প্রতিটি লোকের ড্রেস। অ্যানি নাক সিটকে বলে, আপনি বাদে সবাই সাদা। নিক গম্ভীর গলায় বলে, কারণ আমি সবার থেকে আলাদা। অ্যানি খুশির কারণে এত কিছু ভাবছে না, তবে একটা জিনিস লক্ষ্য করছে, তার দিকে কেউ তাকাচ্ছে না। গার্ডদের দৃষ্টি নত হয়ে আছে, আর আশেপাশের লোকেরাও নিজেদের কাজে ব্যস্ত হয়ে আছে। অ্যানি কিছুটা অবাক হয়ে বলে, আমাকে কি বেশি বিশ্রী লাগছে? আমার দিকে কেউ তাকাচ্ছে না কেন? নিকের চোখ দুইটা আগ্নেয়গিরির মতো জ্বলে ওঠে। নিকের চোখের দিকে তাকাতে অ্যানি আটকে ওঠে আবারও। খুশির কারণে মুখ থেকে বেরিয়ে গেছে, ঠোঁট ভিজিয়ে বলে, আমি সেভাবে বলিনি। আপনি ছাড়া আর কে তাকাবে আমার দিকে বলুন? আমি পুরোটাই তো আপনার। সবাই এমন মুখ ফিরে রেখেছে, তাই জিজ্ঞাসা করেছি। নিক অ্যানির হাতটা শক্ত করে চেপে ধরে চেয়ারে বসিয়ে দেয়, তার পাশেই বসে বলে, কারণ তারা জানে তোমার দিকে তাকালে তাদের চোখ থাকবে না, কলিজা থাকবে না, শরীরের মাংসপিণ্ড থাকবে না। অ্যানি শুকনো ঢোক গেলে। খুশিতে ভুলে গিয়েছিল লোকটার আসল রূপ। বর্তমানে যতটা শান্ত দেখাচ্ছে, লোকটা ততটা শান্ত নয়। পুরোনো কথা মনে হতেই শরীরে কাঁটা দিয়ে ওঠে তার। অ্যানি সামনে তাকাতেই দেখতে নাজলে আর আরিশ এগিয়ে আসছে। দুজনেই সাদা রঙে আবৃত। বোনের চোখের সাথে চোখ পড়তেই মুচকি হাসে অ্যানি। নাজলি হেসে চোখ দিয়ে আশ্বস্ত করে। বেদির সামনে দাঁড়িয়ে আছে অধিরাজ, পরনে তার হোয়াইট ফিটেড টাক্সিডো, চুলে কিছুটা অগোছালো ভাব। তার দৃষ্টি দরজার দিকে স্থির। অস্থিরতায় ভেঙে যাচ্ছে তার পুরুষালী শক্ত মন, কিন্তু ঠোঁটে আছে এক অদ্ভুত তৃপ্তি, যেন এক দীর্ঘ যুদ্ধের পর সে আজ নিজের সবচেয়ে বড় পুরস্কারটা গ্রহণ করতে যাচ্ছে। কত অপেক্ষা করিয়েছে মেয়েটাকে, তবুও মেয়েটা শান্তভাবে সবকিছু মুখ বুজে সহ্য করে নিয়েছে। সামান্য অভিযোগ করলেও সেটা তার বুকে এসে করেছে। এই বুঝদার মেয়েটার সাথে তার জীবন আজীবনের জন্য জুড়ে যাবে, যেখানে কোনো বাধা বিপদ কিছু থাকবে না। অধিরাজের ভাবনার মাঝে হঠাৎ চার্চের অর্গানে ওয়েডিং মার্চ বেজে ওঠে। চার্চের বিশাল ভারী দরজা দুটো ধীরে ধীরে দুই দিকে খুলে যায়। বাইরের উজ্জ্বল আলো চার্চের ভেতরের অন্ধকারকে চিরে দেয়। আর সেই আলোর মাঝখানে দাঁড়িয়ে থাকে তানভি। নিক একইভাবে ফোনের দিকে তাকিয়ে মোবাইল স্ক্রল করছে। এই চারপাশের কোনো খবর নেই তার কাছে। কিন্তু অ্যানির চঞ্চল মন খুশিতে আত্মহারা। এই প্রথম সে খ্রিস্টান রীতির বিয়ে দেখছে, আর এত সুন্দর বিয়ের অনুষ্ঠান আগে কখনো দেখেনি। সাদা গাউনে তানভীকে যেন কোনো অপসরী লাগছে। ইচ্ছে করছিল উঠে তানভীর কাছে যেতে, কিন্তু পাশে জল্লাদ বসিয়ে রেখে যাওয়া বিলাসিতা ছাড়া কিছুই নয়। সাদা সিল্ক আর লেসের তৈরি একটি লং টেইল গাউনে তানভীকে দেখাচ্ছে ঠিক কোনো রহস্যময়ী জগতের পরীর মতো। তার হাতে একগুচ্ছ লাল গোলাপ, যেটি এই শুভ্রতার মাঝে তার তীব্র ভালোবাসার প্রতীক। তার মুখ ঘোমটায় ঢাকা থাকলেও তার চোখের উজ্জ্বলতা কাপড় ভেদ করে ঠিকই ধরা পড়ছে। তানভীর বাবা বেঁচে নেই। নিজের পালিত মামার হাত ধরে ধীর পায়ে কার্পেটের ওপর দিয়ে হেঁটে আসতে শুরু করে। উপস্থিত সবার চোখে খুশির ঝিলিক, কিন্তু তানভীর পুরো পৃথিবী তখন ওই বেদির সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। যত এগিয়ে যাচ্ছে তত তার হৃদস্পন্দন দ্রুতগতিতে লাফাচ্ছে। লজ্জার ভয়ে আষ্টেপৃষ্ঠে ধরছে মেয়েটাকে। এমনিতেই মেয়েটা প্রয়োজনের বেশি লজ্জা পায়, তার উপর অধিরাজ তার স্বামী হবে ভাবতেই লজ্জায় কুঁকড়ে যাচ্ছে। সবাই নিশ্চয়ই তার দিকে তাকিয়ে আছে। তানভি এটা ভাবতে গেলে আরও অস্বস্তিতে পড়ে যায়। তানভি এগোচ্ছে ধীরে ধীরে। সাদা শুভ্র গাউনের দীর্ঘ টেইলটা কার্পেটের ওপর দিয়ে ঘেঁষে যাচ্ছে। তানভির প্রতিটি পদক্ষেপ ছিল এক একটি দীর্ঘশ্বাসের সমাপ্তি। তার হাতে লাল গোলাপগুলো শুভ্রতার মাঝে এক ফোঁটা তাজা রক্তের মতো তীব্র দেখাচ্ছিল। দাঁড়িয়ে থাকা অধিরাজ ঠোঁট চেপে ধরল নিজের। প্রথা অনুযায়ী তার স্থির থাকার কথা থাকলেও তার ভেতরে সে আদিম ও উন্মাদ প্রেমিক আজ শৃঙ্খল ভাঙতে মরিয়া। মাঝামাঝি আসতেই সে কোনো নিয়মের তোয়াক্কা না করে দুই ধাপ এগিয়ে যায় তানভীর দিকে। অধিরাজের এমন তাড়াহুড়ো দেখে ফাদার অবাক হলেও সবাই ঠোঁট টিপে হাসছে। তানভী আরও লজ্জায় নুয়ে পড়ে। তানভীর মামা হেসে অধিরাজের হাতের ওপর তানভীর হাতটা রাখে। অধিরাজ মুচকি হেসে আঁকড়ে ধরে প্রিয়তমার হাত। কানের কাছে ফিসফিস করে বলে, কেমন অনুভূতি হচ্ছে তানভী এলেনা? আজ রাতটা যে খুব ভয়ানক হবে তোমার জন্য। আজকের পর পালানোর সব রাস্তা আমি সিলগালা করে দিয়েছি তানভী। ঈশ্বরও আজ আমাদের সাক্ষী, তুমি এখন থেকে আমার, একান্তই আমার।
তানভীর শক্ত করে খামচে ধরল নিজের সাদা গাউন। তানভীর কাপা অস্তিত্ব অনুভব করতে অধিরাজ মৃদু হাসে। অধিরাজ কেমন ফিসফিস করতে দেখে আরিশ পিছন থেকে মৃদু আওয়াজে বলে, পুরো রাত সময় পাবি, এখন অন্তত বিয়েটা করে নে ধৈর্য ধরে। আর কত বসে থাকবো একই জায়গায়? অধিরাজ তানভীর দিকে তাকিয়ে বলে, কি করব স্যার, আর তো সহ্য হচ্ছে না। আমাকে রেখে তো অনেক কিছুই করে ফেলেছেন, বাকি রয়ে গেলাম শুধু আমি। তানভীর হয়তো আজ লজ্জা পাওয়ার দিন। তানভীর খোঁচা মারে অধিরাজের বুকে। অধিরাজ হালকা এসে তানভীর হাতটা ধরে ফাদারের সামনে যায়। পাদ্রী সাহেব পবিত্র বাইবেল থেকে প্রেম ও বিয়ের গুরুত্ব নিয়ে কিছু অংশ পাঠ করেন। এখানে তিনি নবদম্পতির উদ্দেশ্যে ছোট একটি বক্তব্য রাখেন, যেখানে একে অপরের প্রতি উৎসর্গীকৃত থাকার কথা বলা হয়। বিয়ের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ এটা। এই উন্মাদ প্রেমিকের মতো অধিরাজ তানভীর চোখের দিকে তাকায়, তার দুই হাত নিজের হাতের ভেতরে আবদ্ধ করে বলে, আমি অধিরাজ তোমাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করছি। আজ থেকে সুখে দুঃখে সম্পদে বিপদে অসুস্থতায় কিংবা সুস্থতায় যতদিন মৃত্যু আমাদের আলাদা না করছে, আমি তোমাকে ভালোবাসবো এবং সম্মান করব। তানভীর গলায় কথা আটকে আসতে শরীর কাঁপছে রমণীর। হয়তো রমণী কেঁদে ভাসাচ্ছে। অধিরাজের হাতটা শক্ত করে ধরে নিঃশ্বাস টেনে বলে, আমি তানভি এলেনা তোমাকে আমার স্বামী হিসেবে গ্রহণ করছি। আজ থেকে সুখে দুঃখে সম্পদে বিপদে অসুস্থতায় কিংবা সুস্থতায় যতদিন মৃত্যু আমাদের আলাদা না করছে, আমি তোমাকে ভালোবাসবো এবং সম্মান করব। প্রতিশ্রুতি শেষ হতেই চারিদিকে তালি বেজে ওঠে। পাদ্রী আংটি পবিত্র করলে নাজলি হেসে আংটি এগিয়ে দেয়। অপেক্ষা না করে দুজন দুজনকে পরিয়ে দেয় শান্তভাবে। এইটা এক অনন্ত ভালোবাসার প্রতীক, কারণ বৃত্তের কোনো শুরু বা শেষ নেই। অ্যানি গালে হাত দিয়ে বলে, ফার্স্ট টাইম খ্রিস্টান রীতির বিয়ে দেখছি। আমাদের বিয়েটাও যদি এমন হতো, ঠিক যেমন চারপাশে ফুলের সুবাস, লোকজন, আনন্দ, পুরো দেশ আমাদের বিয়ে দেখতে পারত। দেখুন কত সুন্দর মানিয়েছে দুজনকে। নিক এইবার ফোন থেকে মুখ তুলে তাকায়, অ্যানির মুখের দিকে তাকিয়ে কপাল কুঁচকায়। এভাবে বিয়ে করার ইচ্ছে? অ্যানি মাথা নাড়িয়ে বলে, বিয়ে নিয়ে ইচ্ছে কার থাকে না বলুন? পুরো শহরকে জানাতে চাও? অ্যানি চোখ বড় বড় করে নিকের দিকে তাকায়। নিক সামনের দিকে তাকিয়ে বলে, আনসার মি। কথার মধ্যে মৃদু ধমক ছিল। অ্যানি ঠোঁট ভিজিয়ে বলে, এইসব ইচ্ছে পোষণ করি না। জানি এমন কোনো কালেই সম্ভব নয়। নিক কিছু বলল না, শুধু ঠোঁট কামড়ে হাসে। সামনের পরিস্থিতির কথা বিবেচনা করে সতর্কতা দিয়ে বলে, এখন তারা চুম্বন করবে, যদি তাকিয়ে থাকতে চাও তবে তাকিয়ে থাকতে পারো। অ্যানি হাঁ করে তাকায় নিকের দিকে। এতগুলো মানুষের সামনে চুমু খাবে মানে? অ্যানি ভাবনার মধ্যে আবারও সামনে তাকায়। পাদ্রী সাহেব দুজনের উদ্দেশ্যে বলে, সৃষ্টিকর্তা যাদের একত্রিত করেছেন, মানুষ যেন তাদের আলাদা না করে। আমি তোমাদের স্বামী স্ত্রী হিসেবে ঘোষণা করছি। কথাটা শেষ করার সাথে সাথেই এলো সেই বহুল প্রতীক্ষিত মুহূর্ত। বলা হয়েছে বর তার কনেকে চুম্বন করতে পারেন। অধিরাজ এক মুহূর্ত দেরি করল না। তানভীর ঘোমটা তুলে কোমরে হাত রেখে নিজের কাছে নিয়ে আসে। সে ভালো করে জানে তানভী লজ্জাপতি, সবার সামনে এমনটা করলে মেয়েটা লজ্জায় মরে যাবে। তারপরে অধিরাজ অপেক্ষা করল না, গোলাপি অধরে নিজের অধর ডুবিয়ে দেয়। নাজলি চোখ ঘুরিয়ে অন্য পাশে তাকিয়ে যায়। অ্যানি এখনো হাঁ করে তাকিয়ে আছে। অস্ফুট স্বরে উচ্চারণ করে, নাউজুবিল্লাহ। নিক ঠোঁট কামড়ালো নিজের। কেমন অদ্ভুত গলায় বলে, ওরা স্বামী স্ত্রী, সম্পূর্ণ অধিকার আছে। অ্যানি থমকে যায় এই গলার সুর শুনে। লোকটার স্বর এমন শোনাচ্ছে কেন? এই স্বর অ্যানি খুব ভালোভাবে অনুভব করতে পারে। ভয়ে ভয়ে পাশে তাকাতেই গলা শুকিয়ে আসে। নিকের ধূসর চোখ দুইটার মধ্যে এক উন্মাদ মাদকতা। অ্যানি কিছু বলার জন্য মুখ খোলারও সময় পেল না। তার আগেই নিক তার ঘাড় চেপে ধরে নিজের সম্মুখে অ্যানির অধরে অধর মিলিয়ে দেয়। নিকের চোখ বন্ধ থাকলেও অ্যানির চোখ বড় বড় হয়ে যায়। এই কোন বেহায়া জায়গায় এসে পড়ল সে? চারিদিকে এত এত মানুষের ভিড়ে কী সব কাজ? নাজলির কথা মনে হতে অ্যানি ছটফটিয়ে ওঠে। নিক চেপে ধরে অ্যানির দুই হাত। নিকের স্পর্শ কোনো কালেই কোমল ছিল না। সবসময় স্পর্শে একটা হিংস্রতা ভাব থাকে। অ্যানি লজ্জায় কেঁদে দিবে ভাব। ঠোঁট সামান্য আলগা করে আসতেই অ্যানি কোনো রকমে বলে, কি করছেন অসভ্যের মতো, সবাই দেখছে। নিক অ্যানির গালে নাক ঘেঁষে বলে, দেখলে দেখুক, পরনারীকে চুমু খায়নি, নিজের বউকে খেয়েছি। নাজলি পড়েছে মহাবিপদে। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট বোনের কাহিনীও দেখতে হচ্ছে। চোখ নামিয়ে উল্টো পাঠে হাঁটা ধরে। আরিশ ডেকে বলে, চলে যাচ্ছ কেন? নাজলি চোয়াল চেপে ধরে বলে, থাকুন আপনারা, এইসব জায়গা আমার জন্য নয়। আরিশ কপাল কুঁচকে বলে, আশ্চর্য মিসেস আরিশ ইলহাম, ওদের যেমন স্বামী আছে ঠিক তেমন আপনারও আছে।
তবে নিজেকে এমন অসহায় ফিল করছেন কেন? একবার কাছে আসুন, ওদের থেকে ডাবল দিব। নাজলি লজ্জায় শিরশির করে ওঠে। পশ্চিমা কালচারে সবগুলো এমন নির্লজ্জ হয়ে উঠেছে। ঠোঁট ভিজিয়ে চোখ রাঙিয়ে বলে, খবরদার, এতগুলো মানুষের সামনে যদি সামান্য বেহায়া আচরণ করেছেন, তবে আপনার ঠোঁট কেটে ডাস্টবিনে ফেলে আসবো, নির্লজ্জ লোক। আরিশ ভ্রু নাচিয়ে বলে, তোমার লজ্জা করেনি ছোট বোনের রোমান্স দেখতে, আর স্বামী কাছে এলে হুমকি দিচ্ছ? রানী এলিজাবেথের থেকেও বেশি নির্দয় তুমি নাজলি। নাজলির চোয়াল ঝুলে আসে, পরপর দাঁত পিষে বলে, এমন মিথ্যে অপবাদ কেন দিচ্ছেন? কখন ওদের দিকে তাকিয়েছি আমি? চোখ গেলেও সরিয়ে ফেলেছি সাথে সাথে। একটু তো দেখছো, এতেই চলবে? কিন্তু আমি অধিরাজার নিকের পুরো সিনারি তাকিয়ে তাকিয়ে দেখেছি। এখন আমারও খুব প্রেম প্রেম পাচ্ছে। চলো না, জঙ্গলের ওই পাশ থেকে একটু ঘুরে আসি। নাজলির কান দুইটা গরম হয়ে ওঠে, মাথা ভনভন করে ওঠে এমন লাগামহীন কথায়। জঙ্গল, লাইক সিরিয়াসলি? নাজলি লজ্জার অস্বস্তিতে কোনো উত্তর দিল না। আরিশের দিকে চোখ রাঙিয়ে তাকায়, এরপর বড় বড় পা ফেলে অন্যদিকে চলে যায়। আরিশ নাজলিকে শুনিয়ে শুনিয়ে বলে, जंगल में आज मंगल करूंगी, भूखे शेरों से खेलूंगी मैं, मक्खन जैसी हथेली पे जलती अंगारे ले लूंगी मैं, हाय गहरी पानी की मछली हो राजा। নাজলি না পেরে কান চেপে ধরে নিজের। এমন রাগী গম্ভীর লোকটা এতটা বেশরম হয়ে গেল কিভাবে? নাজলি দ্রুত পা চালায়। এখান থেকে চলে যাওয়া উত্তম এই মুহূর্তে। বলা যায় কখন তার উপর আক্রমণ শুরু হয়ে যায়। নাজলি যাওয়ার দিকে তাকিয়ে আরই শব্দ করে হাসে। তবে পর মুহূর্তে মুখে গম্ভীরতা ফুটিয়ে তোলে তার হাসা বারণ।